হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শিহাব ভাইয়া। আজকে হচ্ছে আমরা কোষ ও কোষের গঠনের পার্ট 4 ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা এই ক্লাসটার ভিতরে যেই পড়াগুলো আছে আমি রেখেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার পরীক্ষার জন্য এই যে টপিকগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা, তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও, আমি একটু টাইম নিচ্ছি, আমরা সবাই মিলে ক্লাসটা করি। ওকে, একটু সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানাও, আমরা শুরু করে দেব। আমাদের অনেক পড়তে হবে, আমরা শুরু করে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আচ্ছা, সবাই একটু যুক্ত হও, আমি একটু টাইম নিচ্ছি, আমরা শুরু করব। আচ্ছা, সবাই একটু যুক্ত হও। আচ্ছা, এই যে আমাদের আদিহা ইরা যুক্ত হয়ে গেছো, বাকিরা একটু যুক্ত হও। আচ্ছা, বাকিরা একটু যুক্ত হও। এই যে আমাদের রবিউল যুক্ত হয়ে গেছো। রবিউল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা একটু যুক্ত হও, আমি একটু টাইম নিচ্ছি, তোমরা যুক্ত হও, আমরা শুরু করবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, মোটামুটি আমরা অনেকে যুক্ত হয়ে গেছি, তাহলে আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে, আমরা স্টার্ট করছি। ওকে, তো আজকে আমাদের প্রথম টপিক যেটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে। তো এই মাইটোকন্ড্রিয়ার যে সংজ্ঞা এটা আমাদের জানা লাগবে। মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে কি ভাই, যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ সাইটোপ্লাজম যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন হয়, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এখন তুমি এটা জানো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে, এটা জানতে হবে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, অর্থাৎ যে মাইটোকন্ড্রিয়ার যে আবরণ রয়েছে সেটা হচ্ছে দ্বিস্তরী আবরণ। মাইটোকন্ড্রিয়ার আবরণটা হচ্ছে দ্বিস্তরী আবরণ, প্রথম পয়েন্ট এটা। তারপর এটা সাইটোপ্লাজম অঙ্গাণু, এটা আমরা সবাই জানি। ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস হচ্ছে ভাইয়া শ্বসনের গুরুত্বপূর্ণ দুইটা ধাপ। তো আমরা জানি যে সবাত শ্বসন প্রক্রিয়া, এই সবাত শ্বসন প্রক্রিয়ার ধাপ হচ্ছে মোটামুটি চারটা। সবাত শ্বসন প্রক্রিয়ার ধাপ হচ্ছে কয়টা? চারটা। এগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এসিটাইল কোএ সৃষ্টি, তারপর হচ্ছে তোমার এই যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আরেকটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র, বা যেটাকে আমরা বলি সাইটিক অ্যাসিড চক্র বলি, আরেকটা আছে। তো এই মোটামুটি চারটা। তো এই যে তোমার গ্লাইকোলাইসিস, আমি যদি লিখি যে শ্বসনের সবাত শ্বসনের ধাপগুলা, শ্বসন এরকম হচ্ছে কেন? আচ্ছা, আমি যদি শ্বসনের ধাপগুলো একটু লিখি, দেখো সবাত শ্বসনের যে চারটা ধাপ, এই চারটা ধাপ হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, যদিও এগুলো হচ্ছে আমরা যে উদ্ভিদ শারীরতত্ত্ব আছে যে চ্যাপ্টারটা, ওই জায়গায় ডিটেলসে জানবো। জাস্ট তুমি একটু এই জায়গাটা একটু জেনে রাখো, কোনো সমস্যা নেই। তো এই যে শ্বসনের যে চারটা ধাপ, প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে সংঘটিত হয়। শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা কোথায় সংঘটিত হবে? সাইটোপ্লাজমে। তারপর তোমার আছে পাইরুভিক অ্যাসিডের যা অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, বা যেটাকে আমরা এসিটাইল কোএ সৃষ্টি বলি। তো এটাকে হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। পাইরুভিক পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে তোমার ক্রেবস চক্র। যে 3 নম্বর ধাপটা হচ্ছে তোমার ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বলি আমরা যেটাকে। ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, ক্রেবস চক্র, ক্রেবস চক্র। আর 4 নম্বর যে ধাপ সেটা হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম।
এটা হচ্ছে তোমার সবাত শ্বসনের 4টা ধাপ। সবাত শ্বসনের 4টা ধাপ হচ্ছে কি, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা অ্যাসিটাইল কোএস হিস্ট্রি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো শ্বসনে কি হয় ভাইয়া? শ্বসনে হচ্ছে শক্তি উৎপন্ন হয়। শ্বসনে শক্তি উৎপন্ন হয় বা যে এটিপি যেটাকে আমরা বলি, তো এটিপি কে বলা হয় আবার যে শক্তির শক্তি কণিকা বা এরকম কিছু একটা বলা হয়। তো এই 4টা ধাপ, শক্তি উৎপাদনের যে 4টা ধাপ, এর মধ্যে 3টা ধাপ, এই গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র তোমার সাইটোপ্লাজমে সংঘটিত হয়। বাকি যে 3টা ধাপ আছে, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 3টা ধাপই তোমার মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই 3টা ধাপই তোমার মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় তোমার শক্তি উৎপাদন কেন্দ্র। আমরা একটু পরে পড়বো এটা। তো এই যে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন হয়। শক্তি কেন উৎপন্ন হয়? কারণ এই যে শক্তি উৎপাদনের যে শ্বসনের 3টা ধাপ, গুরুত্বপূর্ণ 3টা ধাপ, এই 3টা ধাপে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, যে কারণে আমরা বলতে পারি এখানে শক্তি উৎপন্ন হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার যেই সংজ্ঞা, সেটা হচ্ছে কি যে আবরণী, দ্বিস্তরী আবরণী বা ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং শক্তি উৎপন্ন হয় তাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলে বলে থাকি। আচ্ছা, এবার মাইটোকন্ড্রিয়ার যে আবিষ্কারক, যে কলিকার হচ্ছে 1850 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে কলিকার। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে ভাইয়া? কলিকার। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কারক হচ্ছে কলিকার, যিনি হচ্ছে 1850 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। আর এই জায়গা থেকে আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে। এই 2টা জিনিস তোমাকে পড়তে হবে। একজন হচ্ছে আবিষ্কারক, আরেকজন হচ্ছে নামকরণ করেন, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তো এই যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন, তিনি হচ্ছে বেন্ডা, কার্ল বেন্ডা বলে থাকি আমরা সেটাকে, কার্ল বেন্ডা। এই কার্ল বেন্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন, আর মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন হচ্ছে কলিকার। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কলিকার। তারপর এই কয়েকটা জিনিস তুমি পড়ে রাখতে পারো, এগুলো আসে পরীক্ষায়, যে ওয়েল্টার ফ্লেমিং, যিনি হচ্ছে ফিলা নামকরণ করেন। কারণ ফিলা অর্থ হচ্ছে সুতা। ফিলা অর্থ কি? সুতা। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াগুলো কোষের মধ্যে সুতার মতো, একটার সাথে একটা সুতার মতো জয়েনিং অবস্থায় থাকে, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে তিনি ফিলা নামকরণ করছে কে? ওয়েল্টার ফ্লেমিং। আর অল্টম্যান, যিনি হচ্ছে বায়োপ্লাস্ট নামকরণ করেন। অল্টম্যান, যিনি বায়োপ্লাস্ট নামকরণ করেন। ওকে, তাহলে আমরা এই স্লাইডটা একটু যদি আমরা রিভিউ করি, তাহলে দেখতে পাবো যে প্রথমে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা। মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা কি ছিল? মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ যে অঙ্গাণুতে, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং শক্তি উৎপন্ন হয় তাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলে থাকি। এবং মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে কে? আলবার্ট কলিকার। আলবার্ট কলিকার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, আর কার্ল ভেন্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে নামকরণ করেন। আর মাইটোকন্ড্রিয়ার কে বায়োপ্লাস্ট নামকরণ করছে অল্টম্যান, এবং ফ্লেমিং ফিলা নামকরণ করে। ফ্লেমিং ফিলা। তাহলে ফিলা যখন আসবে তখন আমরা বলবো ফ্লেমিং। ওকে, তোমরা যারা যুক্ত আছো আমাকে বলতে হবে যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে কে? মাইটোকন্ড্রিয়া এটার নামকরণ করছে কে? আমি সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই। তোমরা মোটামুটি অনেকে দেখতেছো, সবাই বলো যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে কে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কে? ওকে, আমরা নেক্সটে যাই। আমি সবার নাম পড়বো, আমি সবার নাম পড়বো, যারা অ্যান্সার দিবে আমি সবার নাম পড়বো। তোমরা অনেকে যুক্ত আছো, অনেকে যুক্ত আছো, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো। তোমার দেখবা এই যে তুমি আমার সাথে যে অ্যান্সার দিচ্ছ, আমি তোমার নাম পড়ছি, অ্যান্সার পড়ছি, এর মাধ্যমে কিন্তু তুমি ক্লাসটায় অ্যাটেনশন ধরে রাখতে পারবা। আর এমনিতে যদি চুপি চুপি বসে ক্লাস করো তাহলে কিন্তু তুমি ততটা অ্যাটেনশন দিতে পারবা না। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দাও, আমি তোমাদের অ্যান্সার দেখছি। আচ্ছা, আমরা এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা এগুলো একটু পড়ে রাখি। দেখো, মাইটোকন্ড্রিয়া কি কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয় কেন? এখন এই জায়গায় যখন তোমার সিকিউ কোশ্চেন করবে টিচাররা, তো সিকিউ কোশ্চেন করার সময় তারা কিন্তু হুবহু বলে দেয় না। যেমন পরীক্ষা আসে যে তোমার মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা করো, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা করো, অথবা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন বর্ণনা করো। তো এরকম কিন্তু বলে দিবে না, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন এটা বলবে না। ওরা উদ্দীপকে বলে দিবে যে এক্স একটি অঙ্গাণু, এক্স একটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু, যাকে কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় বলা হয়। তো তোমার এটা অবশ্যই জানতে হবে। তুমি মনে করে যে জানো আমি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন তারপর সবকিছু জানি, কিন্তু
কোষের পাওয়ার হাউস কি এটাই জানি না, কোষের শক্তিগড় কাকে বলে এটাই জানি না, কিন্তু ওরা দিয়ে দিবে যে কোষের শক্তিগড় বলা হয় বা কোষের পাওয়ার হাউস বলা হয়। সো তোমার এই নামগুলো জানা রাখবে। যেমন তোমার যদি প্লাস্টিক থেকে আসে, ক্লোরোপ্লাস্ট থেকে, তো ওই জায়গায় দিবে কি যে এক্স বা ওয়াই একটি অঙ্গাণু যাকে কোষের রান্নাঘর বলা হয় বা কিচেন অফ সেল বলা হয়। ঠিক আছে, ওই অঙ্গাণুটার কি করো তুমি ভৌত গঠন বর্ণনা করো। তো তোমার এই জিনিসগুলা জানা লাগবে যে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র কোনটাকে বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো একটু কমেন্ট করো, কাইন্ডলি একটু কমেন্ট করবা সবাই। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। তোমরা যারা যুক্ত আছো সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এই যে মাইটোকন্ড্রিয়ার যে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস, এটাতে কিন্তু খ নাম্বার খ নম্বরের প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। তখন তুমি এভাবে লিখতে পারো যে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের যে গুরুত্বপূর্ণ তিনটা ধাপ বা শক্তি উৎপাদনের যে তিনটা ধাপ, সেটা হচ্ছে যেমন পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা যেটাকে অ্যাসিটাইল কোএসিস্টে বলি, তারপর হচ্ছে তোমার কি বলা হয় ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, তারপর অ্যাসিটাইল কোএসিস্টে, এগুলা সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়। যে কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়, বা কোষের অন্যান্য কাজে শক্তি উৎপাদনের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। সো মেইন ব্যাপারটা কিন্তু এটাই, ঠিক আছে, মেইন ব্যাপারটা কিন্তু এটাই। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস কেন বলা হয় আমরা দেখলাম যে কোষের আয়তনের, এটা হচ্ছে তোমার কোথায় আসে, এটা তোমার এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে, এবং দেখা যায় বিভিন্ন তোমার ভার্সিটি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এগুলা আসতে দেখা যায়। ঠিক আছে, কোষের আয়তনের মাইটোকন্ড্রিয়া কত পার্সেন্ট, কোষের আয়তনের 20% হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে বুঝতে পারতেছো যে মাইটোকন্ড্রিয়া এটা কতটা বড়। ওকে, তাহলে কোষের আয়তনের মাইটোকন্ড্রিয়া কত পার্সেন্ট ভাইয়া? কোষের আয়তনের 20% হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। কোষের আয়তনের 20% মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এবার যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। দেখবা তোমার অ্যাডমিশন টেস্ট হোক বা বোর্ড কোশ্চেন হোক, এগুলা আসবে যে কোষে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে হচ্ছে তোমার অ্যামিবাতে। অ্যামিবাতে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ সবচেয়ে বেশি। আর যকৃৎ কোষে হচ্ছে 1000টা। যকৃৎ কোষে কয়টা? 1000টা। আচ্ছা, আমাকে বলো তো যে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কোনটাকে? কোন অঙ্গাণুটাকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়? আমি সবার অ্যান্সার দেখতে চাই, সবাই একটু বলো যে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কোনটাকে। ওকে, তাহলে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোথায়? অ্যামিবাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ সবচেয়ে বেশি। আর যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রায় 1000। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কত? প্রায় 1000 হচ্ছে যকৃৎ কোষে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে তোমার বিখ্যাত সেই মাইটোকন্ড্রিয়ার ছবি। তো এই যে মাইটোকন্ড্রিয়া, আমি যদি দেখি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে বাইরে যে আবরণটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় বহিঃঝিল্লি। মাইটোকন্ড্রিয়ার বাহিরের যে আবরণ সেটাকে বলা হয় বহিঃঝিল্লি। আমি যদি ছবি এঁকে দেখাবো, সমস্যা নেই। তারপর এই যে ভিতরে আরেকটা আবরণ দেখো, এটাকে বলা হয় অন্তঃঝিল্লি বা অন্ত আবরণ। আর দুই আবরণের মাঝখানে, এটা হচ্ছে বহিঃঝিল্লি আর এটা হচ্ছে ভিতরে যে অন্ত আবরণ, অন্তঃঝিল্লি। দুই আবরণের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে, এটাকে বলা হয় অন্তঃঝিল্লি ফাঁক। এটাকে কি বলা হয়? অন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলা হয়, অন্তঃঝিল্লি ফাঁকা স্থান। তারপর দেখো এই যে ভিতরে যে আবরণটা বা ভিতরে যে ঝিল্লিটা, সেটা কিছু দূর পর পর আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গেছে, আঙ্গুলের মতো ভাঁজ হয়ে ভিতর দিকে ঢুকে গেছে। এই যে ভাঁজের মতো অংশ, আঙ্গুলের মতো যে ভাঁজের মতো অংশ বা অভিক্ষেপ, সেটাকে বলা হয় ক্রিস্টি। সেটাকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়, সেটাকে ক্রিস্টি বলা হয়। তারপর ভিতর দেখো যে জেলির মতো কিছু পদার্থ আছে, অর্ধতরল জেলির মতো পদার্থ, যাদেরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়, ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়। তারপর এই যে মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে, মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে। তারপর মাইটোকন্ড্রিয়াতে কিছু রাইবোজোম রয়েছে, ঠিক আছে। তারপর অন্তঃঝিল্লি বহিঃঝিল্লি, এগুলো আমাদের দেখা শেষ। এখন হচ্ছে আমরা চিত্র আঁকবো, চিত্র এঁকে দেখাবো। যদিও আমি চিত্র ততটা, ইয়েস, হ্যাঁ, তোমরা অ্যান্সার দিচ্ছ, খুবই সুন্দর। তোমরা সবাই অ্যান্সার দিবা, তোমরা সবাই আমি কোশ্চেন করলে অ্যান্সার দিবা। ওকে, আমরা এখন চিত্র এঁকে দেখাবো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। তো তোমার পরীক্ষা আসবে যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা করো, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা করো। তো ওই ভৌত গঠন যদি বলে, তোমাকে অবশ্যই একটা চিত্র আঁকতে হবে, মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকতে হবে। যদিও আমি ততটা এক্সপার্ট না, তারপর আমি চেষ্টা করছি। ওকে, দেখো, প্রথমে
প্রথমে হচ্ছে আমরা এরকম একটা অংশ আঁকবো। তারপর আমরা ঝিল্লির দিকে একটা দেব। যদিও আমি ততটা এক্সপার্ট না, তারপর আমি ট্রাই করছি। আমি জানি যে তোমরা আরো অনেক ভালো চিত্র আঁকতে পারো। তো অবশ্যই তোমরা যখন নোট করবা, নোটে আরো সুন্দর করে পেন্সিল দিয়ে চিত্র এঁকে ইন্ডিকেট করে তারপর হচ্ছে তোমরা আমাদের গ্রুপগুলোতে দিবা, আশা করছি। ওকে, তারপর আমরা কি করব, মাঝখানে 5টা এরকম ফোঁটা দিয়ে দেব। 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, দিলাম। তারপর এদিক থেকে আমরা ভাঁজগুলা দেব। দেন হচ্ছে আরেকটা দেব। ওকে, তারপর আমরা আবার এই যে মাঝখানে যে গ্যাপটা আছে ওখানে হচ্ছে দিব, ফোঁটাগুলা দিব। ওকে, দিলাম। দেন এবার এখান থেকে শুরু করে। ওকে, তারপর আমরা কি করব, এই যে আমাদের কৃষ্টি আছে, আচ্ছা, এই কৃষ্টির গায়ে আমরা প্রথমে কি করলাম, এটা মনে করো যে এটা আমি প্রথমে আঁকাটা সম্পূর্ণ করি। এই জায়গায় তোমরা হচ্ছে কিছু এরকম বৃন্তের মতো অংশ দিয়ে দেবা, বৃন্তের মতো সমস্ত কৃষ্টি বিপি এরকম বৃন্তের মতো অংশ দিয়ে দেবা। পুরো কৃষ্টি বিপি এরকম কি দিবা, বৃন্তের মতো অংশ দিবা পুরো কৃষ্টি বিপি। ওকে, এভাবে পুরোটা দিবা। দেন হচ্ছে কি থাকবে, দেন এটার মধ্যে কিছু কিছু হচ্ছে তোমার থাকবে, যেটাকে আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা বলে থাকি। এরকম ম্যাট্রিক্স বা মাতৃকা থাকবে, যেটা অর্ধতরল। এরকম কিছু ম্যাট্রিক্স বা মাতৃকা থাকবে। ওকে, আমরা এদিক থেকে আরেকটু করতে পারি। ওকে, এটা বাদে যাক, এটা বাদে বেটার। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা দিলাম। তারপর কি আছে, তারপর হচ্ছে তোমার ভিতরে একটা ডিএনএ আছে, বৃত্তাকার একটা ডিএনএ আছে। আমরা ডিএনএটাকে এভাবে দিতে পারি। তো সরি, এটা কেটে গেল, আমি আবার একটু আঁকছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটা বৃত্তাকার কি দিব, একটা ডিএনএ দিব। এরকম মনে করো একটা বৃত্তাকার দেশীয় চোখ পেঁচানো একটা কি আছে, ডিএনএ আছে। তারপর কি আছে, তারপর মনে করো হচ্ছে বিভিন্ন রাইবোজোম রয়েছে, বিভিন্ন রাইবোজোম করা আছে। এরকম কোষের মধ্যে বিভিন্ন রাইবোজোম আছে। এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাদের চিত্র আঁকা শেষ। আমরা এবার চিত্রটা কি করব, ইন্ডিকেট করব। চিত্রটা হচ্ছে আমরা ইন্ডিকেট করব। তো চিত্র হচ্ছে কিসের চিত্র, এটা চিত্র মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। ওকে, তো এই যে আমাদের বাহিরের যে আবরণ সেটাকে আমরা কি বলবো, বাহিরে একেবারে বাহিরে যে আবরণ সেটাকে আমরা বলবো বহি ঝিল্লি বা বহি আবরণ। বহি বহি ঝিল্লি বা বহি আবরণ বলবো বাহিরেরটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের বহি ঝিল্লি বা বহি আবরণ। বহি আবরণ।
তারপর বহিঃঝিল্লি, এই যে ভিতরে যে আবরণটা আছে এটাকে ক্রিস্টির এটাকে ঘিরে যে আবরণটা আছে সেটাকে বলবো আমরা অন্তঃঝিল্লি বা অন্ত আবরণ। অন্ত আবরণ, অন্ত আবরণ। তারপর এই যে দুইটা আবরণ, এটা হচ্ছে বহিঃঝিল্লি আর মাঝখানেটা হচ্ছে কি অন্তঃঝিল্লি। এই দুইটা ঝিল্লির মাঝখানে যেটা অংশটা আছে এটাকে বলা হয় অন্তঃঝিল্লি ফাঁকা স্থান। অন্ত বা আন্তঃঝিল্লি বলা হয়। আন্তঃঝিল্লি, আন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলা হয়। ফাঁকা স্থান, আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। তারপর যে দেখো, তারপর তোমার আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ, আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ আছে। এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে বলবো আমরা ক্রিস্টি। এদেরকে বলবো ক্রিস্টি। এদেরকে ক্রিস্টি বলবো। ক্রিস্টি, ক্রিস্টি বলবো। তারপর ক্রিস্টির গায়ে যেই দানা দেখতে পাচ্ছি, ক্রিস্টির গায়ে যেই ছোট ছোট দানা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা বলবো এটিপি। এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। তারপর আর কি আছে? আমাদের বৃত্তাকার ডিএনএ আছে, ডিএনএ। তারপর আছে তোমার রাইবোজোম রয়েছে, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম, ওকে। তাহলে তুমি যদি এভাবে, ইয়েস, তো এভাবে যদি তুমি চিত্রটা এঁকে এভাবে নামকরণ করতে পারো, ইন্ডিকেট করতে পারো, তাহলে তোমার চিত্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চিত্রটা কমপ্লিট হয়ে গেল, ওকে। তারপর প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে আমাদের আবরণী। আমার অবশ্যই কি করতে হবে? পরবর্তীতে আমার ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো আবরণী আছে, আবরণীর বেলায় কি দিবা? যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণী বা ঝিল্লি দ্বারা আবৃত। ঠিক আছে, বাইরের আবরণ যেটা সেটা হচ্ছে খাঁজবিহীন। বাইরের আবরণে কি নাই? কোনো খাঁজ নাই। বাইরের আবরণটা হচ্ছে খাঁজবিহীন, মূলত ভিতরের অংশকে রক্ষা করা এর প্রধান কাজ। তারপর দিবা অন্তঃঝিল্লি। এই অন্তঃঝিল্লিটা, অন্তঃঝিল্লিটা হচ্ছে মাঝে মাঝে ভাঁজ হয়ে থাকে, এগুলো হচ্ছে পরে জাস্ট জাস্ট তুমি ওটা দিবা যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি আবরণী বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, বাইরের আবরণটা হচ্ছে খাঁজবিহীন, ভিতরের অংশটা খাঁজযুক্ত। ব্যাস গেল। তারপর হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লির ভিতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে তাকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। এই ম্যাট্রিক্স বা মাতৃকাতে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন যে বৃত্তাকার, নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সটা গেল। তারপর হচ্ছে ক্রিস্টি বা প্রবর্ধক। এই ক্রিস্টি বা প্রবর্ধকটা কি? ক্রিস্টি বা প্রবর্ধকটা বলবা যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে মাঝে মাঝে খাঁজ দেখা যায়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে মাঝে মাঝে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায় বা ভিতরের দিকে খাঁজ হয়ে আছে, যেটাকে ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি বা প্রবর্ধক বলা হয়। তারপর অক্সিজম। এই অক্সিজম জিনিসটাই হচ্ছে তোমার অনেকে ধারণা করেন যে এই অক্সিজমটাই হচ্ছে তোমার এটিপি সিনথেসিস। যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে বা ক্রিস্টির গায়ে, ক্রিস্টির গায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে বা ক্রিস্টির যে গোলাকার দানা দেখা যায়, যে গোলাকার দানা দেখা যায় তাদেরকে অক্সিজম বলা হয়, তাদেরকে অক্সিজম বলা হয়। তারপর হচ্ছে তোমার এটিপি সিনথেসিস, যে এই এটিপি সিনথেসিসটা মূলত অক্সিজেন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে এই যে এই অংশটি হচ্ছে এটিপি সিনথেসিস, এটা হচ্ছে বিভিন্ন এনজাইম ধারণ করে। এই অংশটা কি করে ভাইয়া? বিভিন্ন এনজাইম ধারণ করে, বিভিন্ন এনজাইম ধারণ করে। তারপর বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোজোম আছে, যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে এবং এই ডিএনএটা হচ্ছে তোমার 70S। ডিএনএটা কত এস? ডিএনএটা হচ্ছে, যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ সেটা হচ্ছে 70S। সরি, মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা হচ্ছে 70S। আর ডিএনএটা হচ্ছে আদি প্রকৃতির ডিএনএ। ডিএনএটা হচ্ছে আদি প্রকৃতির, আদি প্রকৃতির, আদি প্রকৃতির বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ, আদি প্রকৃতির বৃত্তাকার ডিএনএ। আর রাইবোজোম যেটা, রাইবোজোম, এই রাইবোজোমটা হচ্ছে তোমার 70S। রাইবোজোমটা 70S। তাহলে তুমি হচ্ছে এভাবে যখন বলবে যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন,
মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বিশ্লেষণ করো, তখন হচ্ছে তুমি মাইটোকন্ড্রিয়ার প্রথমে একটা চিত্র আঁকবা। চিত্র এঁকে আমি যেভাবে ইন্ডিকেট করেছি তুমি এভাবে ইন্ডিকেট করবা। ইন্ডিকেট করার পরে আবরণী, ম্যাট্রিক্স, ক্রিস্টি বা প্রবর্ধ, অক্সিজম, এটিপি সিনথেসিস, বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম, আমি ঠিক যেভাবে বলেছিলাম ঠিক এভাবে হচ্ছে তুমি ব্যাখ্যা করবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনটা দেখলাম। আবরণী, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি আবরণী বিশিষ্ট চিল্লির দ্বারা আবৃত। বাইরের অংশটা হচ্ছে খাঁজবিহীন, মূলত ভিতরের অংশকে রক্ষা করে এর প্রধান কাজ। ভিতরের অংশটা হচ্ছে খাঁজযুক্ত। তারপর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি দ্বারা আবৃত। ভিতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে যেটাকে আমরা ম্যাট্রিক্স বলা হয়, ম্যাট্রিক্স বা মাতৃকা বলি। তারপর হচ্ছে তোমার যে অক্সিজম, অক্সিজম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে বা কি বলে ক্রিস্টির গায়ে যে গোলাকার বিন্ধ থাকে সেটাকে আমরা অক্সিজম বলে থাকি। এটিপি সিনথেসিসটা অক্সিজমের মতোই। আর বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম, যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে যেটা আদি প্রকৃতির ডিএনএ, এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম রয়েছে, মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম রয়েছে। ওকে, আমাকে বলতে হবে যে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা কোন প্রকৃতির, 70S না 80S? এটা আমাকে বলো, যারা ক্লাসে আসো তারা আমাকে এটা বলো যে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা হচ্ছে কোন প্রকৃতির, মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা কোন প্রকৃতির। ওকে, তারপর মাইটোকন্ড্রিয়ার যেই রাসায়নিক গঠন, তুমি চাইলে এটাও কিছুটা অ্যাড করতে পারো। মাইটোকন্ড্রিয়ার যে ভৌত গঠন আছে সেটার সাথে কিছুটা অ্যাড করতে পারো, বা অ্যাড না করেই বেটার। তো এটা মূলত তোমার এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মাইটোকন্ড্রিয়ার সূক্ষ্ম ওজনের প্রায় 73% হচ্ছে প্রোটিন এবং 25% লিপিড। 25% লিপিড, 73% হচ্ছে প্রোটিন। এবং কি থাকে, ভিটামিন ই থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার ভিটামিন, মাইটোকন্ড্রিয়াতে একটা ভিটামিন থাকে সেটা হচ্ছে কি ভিটামিন ই। এবং মাইটোকন্ড্রিয়ার সূক্ষ্ম ওজনের 73% হচ্ছে প্রোটিন এবং 25% লিপিড, 25% লিপিড, 73% প্রোটিন। ওকে, সবাই একটু অ্যান্সার দিবা, সবাই অ্যান্সার দিবা যে মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোমটা রয়েছে সেটা কোন প্রকৃতির রাইবোজোম, মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা কোন প্রকৃতির রাইবোজোম। ওকে, তারপর দেখো যে মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 রকমের এনজাইম এবং কো এনজাইম রয়েছে। এনজাইম এবং কো এনজাইম কত প্রকৃতির, প্রায় 100 প্রকৃতির, 100 প্রকৃতির, 100 ধরনের বা 100 রকমের বলতে পারো। এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার, মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 রকমের এনজাইম এবং কোএনজাইম রয়েছে। তারপর দেখো যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপন নামক একটা ফসফোলিপিড রয়েছে। অন্তঃঝিল্লিতে বা ভিতরে যে ঝিল্লি সেটাতে কার্ডিওলিপন নামক একটা ফসফোলিপিড, ফসফোলিপিডটা হচ্ছে ফসফেট এবং লিপিডের সমন্বয়ে গঠিত যে যেটা, সেটাকে আমরা ফসফোলিপিড বলি। তাহলে ফসফোলিপিডটা হচ্ছে কার্ডিওলিপন নামক একটা ফসফোলিপিড যেটা অন্তঃঝিল্লি অর্থাৎ ভিতরের ঝিল্লিতে রয়েছে। ওকে, আমরা মোটামুটি রাসায়নিক গঠনটা দেখে ফেললাম। আমরা নেক্সটে যাই। দেখো মাইটোকন্ড্রিয়ার কিছু কাজ আছে, তো এখান থেকে তোমাকে কিছু পড়তে হবে। দেখো, কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। তো আমরা দেখে আসলাম যে মাইটোকন্ড্রিয়ার যে শক্তি উৎপাদনের যে তিনটা ধাপ ছিল, শ্বসনের যে তিনটা ধাপ ছিল, যে ইম্পর্টেন্ট তিনটা ধাপ, এই তিনটা ধাপই কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়, যেগুলো আমরা আগে বলে আসছি। তো যেহেতু এই শ্বসনের তিনটা ধাপ, যেখানে শক্তি উৎপন্ন হবে, এটিপি উৎপন্ন হবে, এগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, তার মানে মাইটোকন্ড্রিয়াকে আমরা বলতে পারি শক্তি উৎপাদন কেন্দ্র। তো মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন হয় এবং নিয়ন্ত্রণ করে, শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা। আচ্ছা, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম প্রভৃতি ধারণ করা। শ্বসনের যে ধাপগুলা এগুলো হয় কোথায়, মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। যেহেতু এগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়, তার মানে এই যে শ্বসনের জন্য প্রয়োজনীয় যে এনজাইম কোএনজাইম এগুলো কোথায় থাকবে, এগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াতে থাকবে, এগুলা মাইটোকন্ড্রিয়াতে থাকবে। শ্বসনের বিভিন্ন পর্যায়ে, এগুলো আমরা আগে একবার বলে আসছি, যেমন ক্রেবস চক্র বা যেটাকে আমরা সাইটিক অ্যাসিড চক্র বলি। তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরিলেশন, এই বা এসিটাইল কোএ সৃষ্টি, এগুলো সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়। আর মাইটোকন্ড্রিয়ার যে আমরা শ্বসনের ধাপ হচ্ছে কয়টা, শ্বসনের সহজ শ্বসনের ধাপ হচ্ছে 4টা। এই 4টার প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে শুধুমাত্র সাইটোপ্লাজমে সংগঠিত হয়। বাকি যে 3টা ধাপ আছে এগুলো সবগুলাই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়, বাকিগুলা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়। তাহলে এই যে বাকি যে 3টা ধাপ, এগুলো হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে কোথায় সংগঠিত হবে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তারপর দেখো যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে এবং এই ডিএনএটা হচ্ছে ভাইয়া বৃত্তাকার ডিএনএ। এটা হচ্ছে কি বৃত্তাকার, বৃত্তাকার
ডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে নিজস্ব ডিএনএ সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, আরএনএ উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণ, স্নেহ বিপাকে সাহায্য করে। এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম। এবার এটাও মনে রাখতে হবে তোমার, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়ন সঠিক ঘনত্ব রক্ষা করা, কোষের পূর্ণ নির্ধারিত মৃত্যু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা। এগুলো জাস্ট একটু রিডিং দিবা, আর যেগুলো আমি পড়াইছি এগুলো কিন্তু মাস্ট তোমার দেখতেই হবে, এগুলো মাস্ট তোমার দেখতেই হবে। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখি। আচ্ছা, এবার আমরা চলে আসছি তোমার প্লাস্টিডে। এবার কোথায় চলে আসছি? প্লাস্টিডে চলে আসছি। এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এই এই দুইটা কিন্তু তোমার এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে তুমি যখন সিকিউ অ্যান্সার করতে যাবা, দেখবা যে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড এগুলো থেকে বারবার রিপিট করে প্রশ্ন আসছে। ঠিক আছে, যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বিশ্লেষণ করো, বা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন ব্যাখ্যা করো, দেন হচ্ছে তোমার প্লাস্টিডের ভৌত গঠন ব্যাখ্যা করো। তো যদিও সরাসরি প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ওরা বলে না, ওরা হচ্ছে এদের যে নিক নেমগুলো আছে ওগুলা বলে। যেমন প্লাস্টিডের বেলায় বিশেষ করে যে ক্লোরোপ্লাস্ট, ওইটার গঠন চিত্রটা আসে। তো ওরা বলে যে যে কোষের রান্নাঘর, যে একটি অঙ্গাণু যাকে কোষের রান্নাঘর বলা হয়, উক্ত অঙ্গাণুটির গঠন চিত্র বা ভৌত গঠন বিশ্লেষণ করো। সো এরকম আসে। তো প্রথমে দেওয়া আছে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার আমাদের প্লাস্টিডের যেই সংজ্ঞা, সেটা হচ্ছে স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমীয় সর্ববৃহৎ। সাইটোপ্লাজমীয় সর্ববৃহৎ, সর্ববৃহৎ দ্বারা আমরা কি বুঝলাম, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ, অঙ্গাণুটার নাম হচ্ছে কি প্লাস্টিড। তো স্ট্রোমাকে, এটা তো আমরা বুঝলাম না ভাইয়া। আমরা একটু পরে যখন যে প্লাস্টিডের চিত্রটা দেখব, ক্লোরোপ্লাস্টের, তখন কিন্তু আমরা স্টোমা যে জিনিসটা এটা আরো ক্লিয়ার হয়ে যাব। তারপর আমি একটু বলে দিচ্ছি তোমার, এই যে মনে করো এটা হচ্ছে আমাদের প্লাস্টিড, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস্টিড। তো এই প্লাস্টিডের মধ্যে যে মাতৃকাটা থাকে বা জেলির মতো পদার্থ থাকে, সেটা কি আমরা বলি কি, সেটা কি বলি স্ট্রোমা। এবং গ্রানা হচ্ছে কি, গ্রানা হচ্ছে তোমার এই যে থাইলাকয়েডের মতো অংশ, থাইলাকয়েড যেগুলা, এই থাইলাকয়েড গুলাকে বলা হয় গ্রানা। ঠিক আছে, থাইলাকয়েড গুলা যেগুলো থলের মতো, থলে আকৃতির, ঠিক আছে, থলে আকৃতির, যেখানে হচ্ছে সূর্যালোক আবদ্ধ হয়। অর্থাৎ এই জায়গাটাই মূলত তোমার যে শর্করা জাতীয় খাদ্য, এটা হচ্ছে এই আমাদের থাইলাকয়েডে উৎপন্ন হয়, থাইলাকয়েডে উৎপন্ন হয়। তো এটাই হচ্ছে তোমার গ্রানা, এটাই হচ্ছে গ্রানা এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত। অর্থাৎ আমাদের যে প্লাস্টিড রয়েছে বা ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেটার যে ঝিল্লি সেটা হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, যেটাকে আমরা লিপোপ্রোটিন বলি, লিপোপ্রোটিন বলি। সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে স্ট্রোমা এবং গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজম সর্ববৃহৎ অঙ্গাণুকে আমরা কি বলবো, সাইটোপ্লাজম সর্ববৃহৎ অঙ্গাণুকে আমরা প্লাস্টিড বলবো। ওকে, তারপর দেখো যে আবিষ্কারক কে আবিষ্কার করছেন, শিম্পার। শিম্পার 1883 সালে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন, ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন। শিম্পার 1883 সালে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন। আচ্ছা, তারপর দেখো যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণীকোষে প্লাস্টিড অনুপস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথায় থাকে না, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণীকোষে, দেখো ছত্রাক, এই ছত্রাকটা কিন্তু একটা পরভোজী প্রাণী, পরভোজী। ছত্রাকটা হচ্ছে পরভোজী প্রাণী, অর্থাৎ সে নিজে খাবার তৈরি করতে পারে না। কারণ কি, কারণ তার প্লাস্টিড নেই। যেহেতু তার প্লাস্টিড নেই, তার মানে সে খাবার তৈরি করতে পারবে না। কারণ প্লাস্টিড হচ্ছে খাবার, কোষের রান্নাঘর বলা হয়, অর্থাৎ এই জায়গায় খাবার তৈরি হয়। ঠিক আছে, যে কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, শুধুমাত্র এই প্লাস্টিড থাকার কারণে বা ক্লোরোপ্লাস্টের কারণে। তো এই ছত্রাকে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে না। আর এই ক্লোরোপ্লাস্টের যে একটা ক্লোরোফিল বর্ণ কণিকা থাকে, যেটার কারণে হচ্ছে তোমার উদ্ভিদটা হচ্ছে সবুজ বর্ণের হয়, কিন্তু এই ছত্রাকটা কিন্তু সবুজ বর্ণের হয় না, ছত্রাক কিন্তু সবুজ বর্ণের না। অর্থাৎ আমরা দেখলাম যে ছত্রাকে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই। তারপর দেখো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবাল যেটা, নীলাভ সবুজ শৈবাল যেটা, সেটাকে আমরা বলি সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া এই দুইটা কি ভাইয়া?
এই দুইটা হচ্ছে তোমার আদিকোষী জীব। আদিকোষী জীবে কি প্লাস্টিড থাকে না? আদিকোষে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। আদিকোষে কি থাকে? শুধুমাত্র রাইবোজোম থাকে এবং তোমার যে আমাদের বৃত্তাকার ডিএনএ থাকে। রাইবোজোম থাকে এবং বৃত্তাকার ডিএনএ থাকে, এবং যে নিউক্লিয়াসের যে বিভিন্ন বস্তু এগুলো থাকে, বাট সুগঠিত নিউক্লিয়াস বা আবরণীবেষ্টিত নিউক্লিয়াস থাকে না। এবং সাইটোপ্লাজমেও শুধুমাত্র রাইবোজোম ছাড়া সাইটোপ্লাজমেও আর কোনো কিন্তু অঙ্গাণু থাকে না, সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে না। তাহলে এই যে আমাদের প্লাস্টিড, এটা কি সাইটোপ্লাজম অঙ্গাণু না? হ্যাঁ, এটা সাইটোপ্লাজম অঙ্গাণু। তাহলে এই সাইটোপ্লাজম অঙ্গাণুটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়াতে নাই, কারণ ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী প্রাণী, আদিকোষী জীব বা আদিকোষী প্রাণী। তারপর দেখো মানুষ বা মানুষ তো হচ্ছে প্রাণী, যাই হোক প্রাণী, সকল প্রাণী। তো এই প্রাণীগুলোতে কিন্তু প্লাস্টিড নেই। আমরা জানি যে প্লাস্টিডটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে যদি এই প্লাস্টিড থাকতো তাহলে মনে করি যে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো সূর্যালোকের সাহায্যে। আমরা জানি যে প্রাণী হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, শুধুমাত্র উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। কারণ কি? কারণ উদ্ভিদে হচ্ছে এই প্লাস্টিডটা রয়েছে, ক্লোরোপ্লাস্ট আছে। ওকে, তাহলে আমরা দেখলাম কি, দেখো যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি, অর্থাৎ সেটাও এক ধরনের ব্যাকটেরিয়া, এবং প্রাণী কোষ, এগুলোতে কিন্তু কোনো প্লাস্টিড নেই। এই কয়টা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে এই কয়টা জিনিস জানাই লাগবে। ওকে, তারপর দেখো যে নীলাভ সবুজ শৈবাল, এটা ক্লোরোফিল ধারণ করে, অর্থাৎ এটা কিন্তু খাদ্য প্রস্তুত করে, খাবার তৈরি করে। নীলাভ সবুজ শৈবালটা এটা হচ্ছে ক্লোরোফিল ধারণ করে। এটার যে থাইলাকয়েড রয়েছে, এই থাইলাকয়েড, অর্থাৎ আমরা যখন প্লাস্টিড আঁকবো তো প্লাস্টিডের এগুলো হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে? এগুলো হচ্ছে কি থলের মধ্যে যে অংশগুলা, এগুলো হচ্ছে থাইলাকয়েড। তো এই থাইলাকয়েডে হচ্ছে তোমার খাদ্য প্রস্তুত হয়। তো এই যে নীলাভ সবুজ শৈবাল, এটার প্লাস্টিড নাই, প্লাস্টিড নাই, বাট যেখানে খাদ্য তৈরি হয়, খাদ্য যেখানে প্রস্তুত হয় থাইলাকয়েডে, ওই জিনিসটা ওইটার আছে। সো এটা হচ্ছে খাবার তৈরি করতে পারে, নীলাভ সবুজ শৈবাল যেটা। ওকে, তাহলে এটা হচ্ছে থাইলাকয়েড থাকে, এবং থাইলাকয়েডটা ক্লোরোফিল ধারণ করে, যেটার কারণে এই হচ্ছে আমাদের এই নীলাভ সবুজ শৈবাল যেটা, সেটা হচ্ছে খাবার প্রস্তুত করতে পারে। কিন্তু এটাতে কিন্তু প্লাস্টিড নাই, এটা মনে রাখতে হবে, বাট থাইলাকয়েড রয়েছে। প্লাস্টিড নাই, বাট থাইলাকয়েড রয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি প্লাস্টিড দেখে ফেললাম। প্লাস্টিডের সংজ্ঞাটা কি ছিল? যে স্ট্রোমা এবং গানা সমৃদ্ধ লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড এবং প্রোটিনের প্রোটিন দ্বারা ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজম সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। আবিষ্কারক শিম্পার, যিনি হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। কোথায় নাই? ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণীকোষে নাই। তারপর নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড নাই, বাট কি আছে? থাইলাকয়েড রয়েছে। প্লাস্টিড নাই, বাট থাইলাকয়েড রয়েছে। ওকে, এবার আমরা প্লাস্টিডের একটু শ্রেণী বিভাগটা দেখি। দেখো, প্লাস্টিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সমগ্র প্লাস্টিডটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার বর্ণযুক্ত, আরেকটা হচ্ছে বর্ণহীন। বর্ণযুক্ত মানে কি? যেটাতে বর্ণ থাকবে, অর্থাৎ লাল, নীল, সবুজ, কমলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের বর্ণ হবে, সেটা হচ্ছে আমার বর্ণযুক্ত। আর বর্ণহীন যেটা, সেটাতে কোনো কালার থাকবে না, সেটা কোনো কালার থাকবে না। ওকে, তাহলে একটা হচ্ছে বর্ণযুক্ত, আরেকটা কি? আরেকটা হচ্ছে বর্ণহীন। তাহলে প্লাস্টিড হচ্ছে দুই ধরনের, একটা বর্ণযুক্ত, একটা বর্ণহীন। ওকে, আমাকে বলতে হবে যে সায়ানোব্যাকটেরিয়াতে প্লাস্টিড থাকে কিনা। সবার একটু অ্যান্সার দেখতে চাই যে সায়ানোব্যাকটেরিয়াতে প্লাস্টিড আছে কি নেই, আছে কি নেই। ওকে, এটা একটু আমাকে বলো। তাহলে প্লাস্টিডটা হচ্ছে দুই ধরনের, বর্ণযুক্ত প্লাস্টিড এবং হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বর্ণযুক্ত এবং বর্ণহীন প্লাস্টিড। তো এই যে বর্ণযুক্ত প্লাস্টিড যেটা, সেটা হচ্ছে দুই ধরনের। বর্ণযুক্তটা হচ্ছে আবার দুই ধরনের, একটা ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই দুইটা হচ্ছে বর্ণযুক্ত। আর বর্ণহীনটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে মোটামুটি আমরা প্লাস্টিড দেখে ফেললাম যে প্লাস্টিড কয় ধরনের হইতে পারে। প্লাস্টিড হচ্ছে তিন ধরনের হইতে পারে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এর মধ্যে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট যেটা, এই দুইটা হচ্ছে বর্ণযুক্ত। আর লিউকোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণহীন। তাহলে বর্ণহীন কোনটা? লিউকোপ্লাস্ট। আর বর্ণযুক্ত যেই দুইটা, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে মনে রাখতে হবে, এই যে ক্লোরোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে শুধুমাত্র সবুজ বর্ণের। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ বর্ণের। কারণ কি? এখানে তোমার এখানে হচ্ছে তোমার ক্লোরোফিল, আরে ক্লোরোফিল, ক্লোরোফিল
এখানে হচ্ছে ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে। এই জায়গায় হচ্ছে ক্লোরোফিল নামক একটা বর্ণকণিকা থাকে, যে কারণে এটা সবুজ বর্ণের হয়। অর্থাৎ ক্লোরোফিল যে বর্ণকণিকা সেটা হচ্ছে সবুজ বর্ণের, যে কারণে তোমার ক্লোরোপ্লাস্টটা কি হয়, সবুজ রঙের হয়। ক্লোরোপ্লাস্টটা সবুজ রঙের। তাহলে ক্লোরোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে সবুজ বর্ণের। আর ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট যেটা, ওকে, ক্রোমোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে 3 বর্ণের হইতে পারে। এটা এটা হচ্ছে তোমার 3 বর্ণের না, অনেক ধরনের হইতে পারে ক্রোমোপ্লাস্টটা। আর ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র সবুজ বর্ণের। তো প্রথম যেটা সেটা দেখো রোডোপ্লাস্ট। প্রথমটা হচ্ছে কি ভাইয়া, রোডোপ্লাস্ট। তো এই যে রোডোপ্লাস্ট বা এটাকে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় এরিথ্রোপ্লাস্ট বলা হয়। এরিথ্রো এরিথ্রো ওকে, এটাকে বলা হয় তোমার এরিথ্রোপ্লাস্ট, এরিথ্রোপ্লাস্ট। ওকে, তাহলে রোডোপ্লাস্ট বা এরিথ্রোপ্লাস্ট বলা হয়। দেখো, রোডো, রোডোর দিয়ে মনে রাখবা রেড, রোডোর র দিয়ে মনে রাখবা কি, রেড। তার মানে এটার বর্ণ কি হবে, এটার বর্ণ হবে লাল। আর এরিথ্রোপ্লাস্ট, এরিথ্রোপ্লাস্ট হচ্ছে এরিথ্রোসাইট। তোমরা পড়ছো না যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, তাহলে এরিথ্রোসাইট যেটা সেটা কি থাকবে, সেটা হচ্ছে লাল বর্ণের হবে। এরিথ্রোসাইটটা হচ্ছে কি, লাল বর্ণের, অর্থাৎ এটাও লাল হবে। ঠিক আছে, এটাও লাল হবে, লাল বর্ণের। ওকে, তাহলে আমরা দেখলাম যে রোডোপ্লাস্ট, রোডের র দিয়ে মনে রাখবো রেড, অর্থাৎ রোডোপ্লাস্ট যেটা সেটা হবে লাল বর্ণের। এবং এটাকে আবার এরিথ্রোপ্লাস্ট বলা হয়। এরিথ্রোপ্লাস্ট হচ্ছে লাল বর্ণের। ওকে, তারপর দেখো জ্যান্থোপ্লাস্ট। আচ্ছা, জ্যান্থোপ্লাস্ট নামে কিছু নেই। এই জায়গা হচ্ছে তোমার ক্যারোটিন, এগুলা ভুলে দিয়ে ফেলছে হয়তো। আচ্ছা, এই জায়গা হবে ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারোটিন। তো ক্যারোটিনের ক দিয়ে মনে রাখবা কমলা। ক্যারোটিনের ক দিয়ে কি মনে রাখবা, কমলা। তাহলে ক্যারোটিনের ক, ক দিয়ে মনে রাখবা কমলা, অর্থাৎ ক্যারোটিন যেটা সেটা হচ্ছে কমলা রঙের হবে। ক্যারোটিনটা হচ্ছে কমলা রঙের। তারপর জ্যান্থোফিল, এটা হচ্ছে তোমার জ্যান্থোফিল, জ্যান্থোফিল, জ্যান্থো, জ্যান্থোফিল। জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ, জ্যান্থোফিল হলুদ। তারপর হচ্ছে আহ, হ্যাঁ, জ্যান্থোফিলটা হলুদ। আরেকটা হচ্ছে ফিওফাইটিন, ফিওফাইটিন যেটা সেটা হচ্ছে বাদামি। মনে রাখবা ফিও কি, ফিও হচ্ছে বাদাম, ফিও কি, ফিও বাদাম, ফিও বাদাম। তাহলে ফিও, ফিওফাইটিন যেটা সেটা হচ্ছে বাদামি বর্ণের, সেটা কি, বাদামি বর্ণের। ওকে, তাহলে আমরা দেখলাম যে রোডোপ্লাস্ট। আচ্ছা, আরো দুইটা আছে, আরো দুইটা আছে, আমি একটু লিখে দিই। একটা হচ্ছে ফাইকো সায়ানিন, ফাইকো সায়ানিন। আচ্ছা, এগুলো আছে, এগুলো পরে আছে, আমরা দেখবো, সমস্যা নেই। এগুলো নিচে আছে, এগুলো আমরা দেখবো। জাস্ট এটুকু জেনে রাখো যে ক্রোমোপ্লাস্টটা হচ্ছে লাল, বাদামি, হলুদ, কমলা এরকম রঙের হইতে পারে। আচ্ছা, আর বর্ণহীন যেটা সেটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, 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 ইলায়ো, এলিউরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট এবং ইলেওপ্লাস্ট, এই 3 ধরনের হচ্ছে বর্ণহীন বা লিউকোপ্লাস্ট যেটা, বর্ণহীন বা লিউকোপ্লাস্ট যেটা। তো এই যে লিউকোপ্লাস্ট বা বর্ণহীন যে প্লাস্টিড, এটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য জমা রাখা, খাদ্য জমা রাখার কাজ এই হচ্ছে আমাদের বর্ণহীন প্লাস্টিড বা লিউকোপ্লাস্টের কাজ। তো এটা হচ্ছে 3 ধরনের খাবার হচ্ছে জমা করে রাখে, প্রোটিন, লিপিড এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট। 3 ধরনের খাবার কিন্তু সে সঞ্চয় করে রাখে বা জমা রাখে। তো প্রথম যেটা দেখো, এটা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য বা যেটাকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বলে থাকি। তো এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসার জাতীয় খাবার এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট নামক যে লিউকোপ্লাস্টটা আছে সেটার কাজ কি, সেটার কাজ হচ্ছে সেটা শ্বেতসার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার
খাবার যেটা, সেটা সঞ্চয় করে রাখবে বা জমা রাখবে। কে রাখবে? অ্যামাইলোপ্লাস্ট। আর এলিউরোপ্লাস্ট যেটা, অ্যালিউরো, এটা আমি যেটা মনে রাখতাম আর কি, অ্যালিউরোতে কি আছে? র আছে। আর দেখো প্রোতেও কি আছে? র আছে। তাহলে যেটা অ্যালিউরোপ্লাস্ট, এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করবে। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করবে। তারপর ইলেওপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাবার সঞ্চয় করবে। লিপিড জাতীয়, যে সূর্যমুখীর বীজে কি থাকে? বীজে হচ্ছে তোমার লিপিড বা তেল থাকে। তাহলে ইলেওপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার বা লিপিড জাতীয় খাবার সঞ্চয় করবে। ওকে, আমরা তাহলে বর্ণহীন প্লাস্টিড দেখলাম, যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এটা 3 ধরনের হয়: অ্যামাইলোপ্লাস্ট, ইলেওপ্লাস্ট, আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার শ্বেতসার জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সঞ্চয় করবে। যেটা অ্যালিউরোপ্লাস্ট, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার সঞ্চয় করবে। ইলেওপ্লাস্টটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার বা লিপিড জাতীয় খাবার সঞ্চয় করবে। ওকে, তাহলে এই যে সঞ্চয় করে রাখা খাবার, সঞ্চয় করে রাখা কার কাজ? এটা হচ্ছে লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিডের কাজ। লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিডের কাজ। আচ্ছা, এই লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড এটা কোথায় থাকবে? এটা হচ্ছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, সেখানে হচ্ছে এই আমাদের লিউকোপ্লাস্টটা থাকবে, অর্থাৎ মূল, ভ্রূণ, ঠিক আছে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে হচ্ছে আমাদের লিউকোপ্লাস্টটা থাকবে। আর এই যে বর্ণহীন প্লাস্টিড বা ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্টের কাজ দেখো, এটা হচ্ছে বিভিন্ন বর্ণের হয়, লাল, নীল, কমলা, ঠিক আছে, বিভিন্ন বর্ণের হয়। তো এটা হচ্ছে উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করবে। বিভিন্ন রঙের, আমরা রং দেখলে কি হই? আকর্ষিত হয়ে যাই। তো এইটা হচ্ছে বিভিন্ন রঙের হবে। রঙের হওয়ার কারণে উদ্ভিদ দেহকে আকর্ষণীয় করবে। আকর্ষণীয় করার ফলে যে আমাদের কীট পতঙ্গ রয়েছে, পাখি রয়েছে, তারা হচ্ছে এই আকর্ষিত হয়ে, বিভিন্ন রঙের কারণে আকর্ষিত হয়ে ওই উদ্ভিদে যাবে। উদ্ভিদে যেয়ে উদ্ভিদের যে রেণু আছে, সেই রেণু গিয়ে আবার অন্য উদ্ভিদের গায়ে লাগাবে, যে কারণে হচ্ছে আমাদের পরাগায়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। অর্থাৎ এই যে আমাদের ক্রোমোপ্লাস্টের কাজই হচ্ছে উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। তাহলে উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। ওকে, তারপর যেটা ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট যেটা, এটার কাজই হচ্ছে খাদ্য তৈরি করা, খাবার তৈরি করা, খাদ্য প্রস্তুত করা, ক্লোরোপ্লাস্টের কাজ। কারণ সেখানে হচ্ছে কি থাকে? সবুজ বর্ণকণিকা থাকে বা ক্লোরোফিল থাকে। এই যে আমাদের থাইলাকয়েড রয়েছে, এই থাইলাকয়েডে হচ্ছে সূর্যের আলো, সূর্যালোককে আবদ্ধ করে এবং মাটি থেকে পানি, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় বা গ্লুকোজ খাবার প্রস্তুত করে, বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রস্তুত করে। ওই গ্লুকোজটা হচ্ছে তোমার একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে খাবার প্রস্তুত করা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের কাজ। আচ্ছা, আমরা মোটামুটি তাহলে প্লাস্টিড সম্বন্ধে ধারণা পেয়ে গেছি। আমরা নেক্সট একটু যাই, পরের স্লাইডে কি আছে আমরা দেখি। আচ্ছা, লিউকোপ্লাস্ট নিয়ে বলছে যে বর্ণহীন আমরা দেখেই ফেলছি একটু আগে, যে বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট, যেটার কোনো বর্ণ থাকবে না, বর্ণহীন প্লাস্টিড। তো এই বর্ণহীন প্লাস্টিডটা আবার 3 ধরনের ছিল। তো আলোর স্পর্শ পেলে এটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আলোর স্পর্শে পেলে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তাহলে লিউকোপ্লাস্ট যেটা, এটা মনে করো যে তুমি একটা গাছ আছে, হ্যাঁ, একটা উদ্ভিদ আছে। তো এই উদ্ভিদের এটুকু মনে করো যে মাটি আছে, তুমি যদি এটুকু মূল, এখানে পুরোটা কি, যেটা হচ্ছে সূর্যের আলো পাইতেছে না, এটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ঠিক আছে। যখন তুমি এই মাটিটা সরাই দিবা, তখন এটা সূর্যের আলো পাবে। তখন দেখবা এটা হচ্ছে আবার, যে ছোট গাছের ক্ষেত্রে যেগুলোর হচ্ছে তোমার কাণ্ড বা পুরো গাছটাই হচ্ছে সবুজ বর্ণের থাকে, ওরকম গাছের ক্ষেত্রে তখন দেখবে এটা আবার সবুজ হয়ে গেছে, অর্থাৎ সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে আলোর সংস্পর্শ বা স্পর্শ পেলেই ক্লোরোপ্লাস্টটা, যে লিউকোপ্লাস্ট আছে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। আলোর সংস্পর্শ পেলে বা স্পর্শ পেলে আমাদের লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। ওকে, তারপর দেখো মূলটা হচ্ছে কি, যেটা হচ্ছে গাছের, এটা যদি একটা গাছ হয়, তাহলে নিচে যেটা থাকে, মাটির মধ্যে যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের মূল। এই মূল, তারপর ভূনিম্নস্থ কাণ্ড, যেসব কাণ্ডগুলা ভূনিম্নস্থ অর্থাৎ মাটির নিচে থাকে, অর্থাৎ যেসব অংশে সূর্যালোক বা সূর্যের আলো পৌঁছায় না, সেখানে হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট থাকবে। আর যদি সূর্যের আলো পেয়ে যায়, তাহলে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। সূর্যের আলো পেলে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। আমাকে বলতে হবে, যারা আছো, আমাকে বলতে হবে যে শ্বেতসার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সঞ্চয় করে কোন প্লাস্টিড?
কোন লিউকোপ্লাস্ট, অর্থাৎ লিউকোপ্লাস্টের মধ্যে আমরা তিনটা দেখলাম, এর মধ্যে কোন প্লাস্টিডটা শ্বেতসার জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সঞ্চয় করে? এটা সবাই একটু অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে সবাই একটু দাও। আচ্ছা, আমি নেক্সটে যাই। দেখো, এবার চলে আসি আমরা ক্রোমোপ্লাস্টে। ক্রোমোপ্লাস্ট আমরা আগেই বলে আসছি যে ক্রোমোপ্লাস্টটা হচ্ছে রঙিন প্লাস্টিড, যেটার কাজ হচ্ছে উদ্ভিদ দেহকে বর্ণময় করে তোলা, অর্থাৎ ফুল ফল যেগুলো আছে এগুলোকে বিভিন্ন কালার দেওয়া, বর্ণ দেওয়া, সেটি হচ্ছে আমাদের এই ক্রোমোপ্লাস্টের কাজ। তো দেখো, এই যে এটা হচ্ছে রঙিন প্লাস্টিককে বলা হয় ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ আমরা জানি, তবে এটা রঙিন, কিন্তু কি হওয়া যাবে না, এটা হচ্ছে তোমার সবুজ হওয়া যাবে না, সবুজ হওয়া যাবে না, সবুজ না, ঠিক আছে? রঙিন প্লাস্টিক, বাট এটা সবুজ না, বিভিন্ন কালার হবে, কারণ এটাতে কিন্তু কোনো ক্লোরোফিল নাই। ক্লোরোফিলটা একমাত্র তোমার ক্লোরোপ্লাস্টে আছে, যে কারণে ক্লোরোপ্লাস্টটা সবুজ বর্ণের হয়। বাট আমাদের এই যে ক্রোমোপ্লাস্ট আছে, এটা কিন্তু সবুজ বর্ণের না, বাট এটা এটা হচ্ছে রঙিন, কিন্তু সবুজ বর্ণের হবে না। ওকে, তারপর দেখো যে ক্যারোটিন, এটাতে বিভিন্ন ধরনের বর্ণকণিকা থাকে, বিভিন্ন ধরনের বর্ণকণিকা বা পিগমেন্ট থাকে। এর মধ্যে একটা হচ্ছে ক্যারোটিন, আমি একটু আগে যদি বলে আসছি, তো ক্যারোটিনের ক দিয়ে মনে রাখবা কমলা, ক্যারোটিনের ক কমলা বর্ণের, ঠিক আছে? জ্যান্থোফিলটা হবে হলুদ বর্ণের। আর অ্যান্থোসায়ানিন আরেকটা হচ্ছে পাইকোসায়ানিন। এই যে অ্যান্থোসায়ানিন, পাইকোসায়ানিন, এখানে কি আছে? নো আছে। পাইকোসায়ানিন বা অ্যান্থোসায়ানিনের নো আছে, তার মানে এটা হবে কি নীল বর্ণের বা নীল বর্ণের। তাহলে অ্যান্থোসায়ানিন বা পাইকোসায়ানিন নীল, নো আছে, নীল হবে। ওকে, তারপর দেখো পিএস, পিএস এর মানটা, পিএস এর মানটা যখন বেশি হবে, আমরা জানি যে পিএস এর যে সাম্যাবস্থায় যে মান সেটা হচ্ছে তোমার 7। পিএস এর যে সাম্যাবস্থার মান সেটা হচ্ছে 7, অর্থাৎ পিএস 7 থেকে যদি কম হয় তখন সেটা হয় অ্যাসিড, তখন সেটা অ্যাসিডিক হয়। এবং 7 থেকে যদি বেশি হয় তখন সেটা হয় বেস বা ক্ষারীয়, ঠিক আছে? বেস বা ক্ষারীয়। তো 7 থেকে যখন কম হবে বা অ্যাসিডিক যখন হবে, তখন বর্ণ হবে, বর্ণ হবে লাল, ঠিক আছে? এই জায়গায় যদি একটু ভুল করছে, এটা পিএসটা হবে 7 থেকে কম, 7 থেকে কম হলে হবে লাল, ঠিক আছে? 7 থেকে কম হলে লাল, অর্থাৎ অ্যাসিডিক হলে লাল। আর যদি পিএসটা 7 থেকে বেশি হয় তখন হবে নীল বর্ণ। পিএসটা 7 থেকে বেশি হলে নীল বর্ণ, অর্থাৎ যদি পিএস 7 থেকে কম হয় তখন সেটাকে হচ্ছে অ্যাসিডিক, অর্থাৎ অ্যাসিডিক হলেই সেটা লাল বর্ণ হবে। আর যদি পিএসটা 7 থেকে বেশি হয়, অর্থাৎ ক্ষারীয় হয় বা বেসিক হয়, তখন সেটা হবে নীল বর্ণের। পিএস 7 থেকে কম তার মানে অ্যাসিডিক, অ্যাসিডিক মানে লাল। আর যদি পিএস 7 থেকে বেশি হয় তখন সেটা বেসিক, অর্থাৎ বেসিক হলে সেটা কি হবে নীল বর্ণের হবে। ওকে, আমরা মোটামুটি যেই আমাদের ক্রোমোপ্লাস্টে যে কালারগুলো ছিল বা রঙগুলো ছিল এগুলা জেনে ফেললাম। তো তোমার পরীক্ষায় আসবে যে ক্যারোটিনের বর্ণ কিরকম, ক্যারোটিনের বর্ণ কিরকম, বা জ্যান্থোফিলের বর্ণ কিরকম হয়, অ্যান্থোসায়ানিনের বর্ণ কিরকম হয়, এরকম আসবে। তো এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে গাজরের মূলে, গাজরের মূলে, গাজরের মূলে, গাজরের মূলে কোন প্লাস্টিড? গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে বলো? গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে, এটা আমার বলতে হবে। গাজরের মূলে কোন প্লাস্টিড? তো আমরা যেটা মনে করি, আমি যদিও একটু আগে বললাম যে মূল ভূনিম্নস্থ কাণ্ড, সেখানে হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট থাকবে। বাট এটা একটু ব্যতিক্রম, এটা আমাদের মনে রাখতে হবে যে গাজরের মূলে, যদি এটা মূল, বাট এটা কিন্তু লিউকোপ্লাস্ট না। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। তাহলে গাজরের মূলে কোন প্লাস্টিড থাকবে? গাজরের মূলে হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট থাকবে, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। গাজরের মূলে মূলে ক্রোমোপ্লাস্ট, গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি, এগুলো হচ্ছে আমরা মোটামুটি দেখে ফেলছি। আচ্ছা, আমরা নেক্সটে যাই, কি আছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্ট নিয়ে আমাদের একটু ডিটেলসে জানতে হবে। আমরা আগেও দেখছি, আবার দেখতেছি যে সবুজ বর্ণের যে প্লাস্টিড সেটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। অধিক পরিমাণে ক্লোরোফিল বর্ণকণিকা থাকে বা পিগমেন্ট থাকে, ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে। তাহলে এই যে ক্লোরোফিল, সেটা হচ্ছে, এটার বর্ণ কিরকম? হ্যাঁ, এটার বর্ণ হচ্ছে সবুজ বর্ণের, সবুজ, ঠিক আছে? ক্লোরোফিলটা হচ্ছে তোমার সবুজ বর্ণের, যে কারণে
ক্লোরোফিল সবুজ বর্ণের হওয়ার কারণে দেখা যায় আমাদের এই যে ক্লোরোপ্লাস্টটা আছে সেটা সবুজ বর্ণের হয়। আর এই ক্লোরোফিলটা কোথায় বেশি থাকে? যেখানে সবুজ মানে তোমার উদ্ভিদের যে পাতা বলো, তারপর হচ্ছে নরম কাণ্ড বলো, যেই জায়গাটা হচ্ছে সবুজ আছে ওই জায়গার কোষে কিন্তু এই আমাদের ক্লোরোফিল আছে, অর্থাৎ প্লাস্টেড রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে। ওকে, তাহলে ক্লোরোফিল অধিক পরিমাণে তোমার ক্লোরোফিল পিগমেন্ট থাকবে, যে কারণে এটা সবুজ দেখায়। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণ মানে খাদ্য প্রস্তুত করে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। একে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। তাহলে এগুলোই আসবে যে একটা অঙ্গাণু যাকে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। ঠিক আছে, এই অঙ্গাণুটার ভৌত গঠন বিশ্লেষণ করো। ঠিক আছে, এই অঙ্গাণু ভৌত গঠন বিশ্লেষণ করা এরকম আসবে। তাহলে এই যে খাদ্য প্রস্তুত করা বা খাবার সংশ্লেষণ করা, এটা কার কাজ? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কোথায় খাবার তৈরি হয়? থাইলাকয়েডে। থাইলাকয়েডে হচ্ছে খাবার প্রস্তুত হয়। থাইলাকয়েডে তোমার সূর্য, এটা আগেও বলছি যে সূর্যালোকের উপস্থিতিতে, সেটা হচ্ছে তোমার ইউভি রশ্মির উপস্থিতিতে বা মাটি থেকে পানি, মূলের সাহায্যে পানি নেয়, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সেটা হচ্ছে কি তৈরি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। ওকে, আমরা দেখলাম যে কারণে এটাকে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। আচ্ছা, তারপর কি আছে যে ক্লোরোপ্লাস্টকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয় কাকে? এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে সাধারণত প্রতি কোষে। মানে একটা কোষে ক্লোরোপ্লাস্টের কথা যদি বলি তাহলে কতটা? 10 থেকে 40টা। 10 থেকে 40টা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, 10 থেকে 40টা মতো ক্লোরোপ্লাস্ট থাকবে। ওকে, এবার ক্লোরোপ্লাস্টের আকৃতি নিয়ে যদি বলি, দেখো অনেকগুলো আকৃতি আছে, অনেকগুলো আকৃতি আছে। তো এগুলো হচ্ছে তোমার ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই দুইটা জায়গায় আসতে দেখা যায়। ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায় এবং বোর্ড কোশ্চেনও থাকে। তো এগুলো একটু আমরা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। জাস্ট ভাইয়া যেভাবে বলি ওভাবে একটু শেখার চেষ্টা করবা, তাহলে দেখবো এগুলো মাথায় থাকবে দীর্ঘদিন। ওকে, দেখো প্রথমে উচ্চ শ্রেণীর উদ্ভিদে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে উদ্ভিদ কোষে এগুলো হচ্ছে লেন্সের মতো হয়। কিসের মতো? লেন্সের মতো। উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই ক্লোরোপ্লাস্ট গুলো হচ্ছে লেন্সের মতো হয়। তারপর এটা হচ্ছে পেয়ালা আকৃতির, পেয়ানা দিয়ে দিছে, যাই হোক, এটা হচ্ছে কি পেয়ালা আকৃতির, পেয়ালা আকৃতি। তো পেয়ালা আকৃতি যেটা, সেটা কি? সেটা হচ্ছে তোমার ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্লামাইডোমোনাস। তাহলে দেখো পেয়ালা আকৃতির ক্লামাইডোমোনাস, তোমরা এই জায়গায় কি করবা? এই জায়গায় হচ্ছে এই যে এলটা বাদ দিয়ে দিবা, মানে মনে মনে এলটা বাদ দিবা। তাহলে কি থাকবে? চা থাকবে, চা, চা। এবার মনে রাখবা যে আমি আমি তোমাদের শিহাব ভাইয়া যে হচ্ছে চা খায় কিসে করে? পেয়ালা করে। পেয়ালা করে চা খায়, ঠিক আছে? আমি হচ্ছে কাপে খাই না, আমি পেয়ালাতে করে খাই, ঠিক আছে? তাহলে পেয়ালাতে করে চা খাই কে? তোমাদের শিহাব ভাইয়া। তাহলে চা, চা, চা হচ্ছে কি পেয়ালা আকৃতির। তাহলে এটুকু দিয়ে মনে রাখবা যে ক্লামাইডোমোনাসের এলটা বাদ দিবা, এল বাদ দিলে থাকবে চা। তাহলে চা খায় পেয়ালা করে কে? আমি, ঠিক আছে? তাহলে পেয়ালা আকৃতির যেটা সেটা হচ্ছে কি ক্লামাইডোমোনাস। ওকে, ক্লামাইডোমোনাসটা হচ্ছে তোমার পেয়ালা আকৃতির। তারপর দেখো সর্পিলাকার, সর্পিলাকার, সর্পিলাকার মানে হচ্ছে গোলাকৃতির, সর্পিলাকার। তো সর্পিলাকারটা এস দিয়ে মনে রাখতে পারো, বা প্রথম অক্ষর এস আছে এটা দিয়ে মনে রাখতে পারো যে সর্পিলাকার হচ্ছে স্পাইরোজাইরা, স্পাইরোজাইরা। তাহলে স্পাইরোজাইরার প্রথম অক্ষর হচ্ছে এস, আর সর্পিলাকারের প্রথম অক্ষর হচ্ছে এস। তাহলে সর্পিলাকার যেটা সেটা হচ্ছে কি স্পাইরোজাইরা, স্পাইরোজাইরা বা স্পাইরোগাইরা যাই বলো, তো স্পাইরোগাইরা। ওকে, তারপর দেখো জালিকাকার আছে, এটা তোমরা মনে রাখবা। তারকাকার যেটা, তারকাকার, তারকাকার যেটা, তো এই তারকাকারটা হচ্ছে জিগ নেমা, জিগ নেমা। তাহলে জিগ নেমা, দেখো তারা, তারা কি করে? তারা, তারা, এই তারা হচ্ছে আকাশে জিগ জিগ করে, মনে রাখবা তারা আকাশে কি করে? জিগ জিগ করে। তারা আকাশে কি করে? জিগ জিগ করে। তাহলে তারকাকার যেটা সেটা হচ্ছে জিগনেমা বা জাইনেমা, অনেকে বলে জিগনেমা। তাহলে তারকাকার জিগনেমা, এটা মনে রাখবা, তারকাকার জিগনেমা, তারকাকার
যেটা সেটা হচ্ছে কি জিগনেমা। তারা আকাশে জিগজিগ করে, তাহলে সেটা হচ্ছে জিগনেমা। ওকে। ডিস্ক বা থালি, থালির উপাকার বা পেয়ালা আকৃতির, এটা ইলোথ্রিক্স। আচ্ছা, গোলাকার। আচ্ছা, আমি এটা বলি, এটাতে এগুলো হচ্ছে ভুল আছে। এটা হচ্ছে তোমার প্রথম যেটা সেটা হচ্ছে আংটি আকৃতির। আংটি, আংটি আকৃতির, আংটি, আংটি আকৃতির, বা এটাকে বলা হয় পেয়াল আকার। না, পেয়াল আকারটা হচ্ছে তোমার যেটা ছিল ক্যালামাইডেমোনাস। আর এটা আরেকটা হচ্ছে গার্ডেল আকৃতির বা ফিতা আকৃতির বলা হয়, ফিতা। আচ্ছা, তোমরা এই যে আংটি বা ফিতা, দেখবা ভূমিতে বলে যে তোমার চুলে আমি ফিতা বেঁধে দেবো বা তোমার হাতে কি পরাবো, আংটি পরাবো। তাহলে তোমার চুলে ফিতা বেঁধে দেবো বা তোমার হাতে আংটি পরাবো, কার? তোমার। তুমি মানে কি? তুমি মানে হচ্ছে ইউ। তুমি মানে কি? তুমি হচ্ছে ইউ। তাহলে ইউলোথ্রিক্স যেটা, ইলোথ্রিক্স, ইলোথ্রিক্স, তাহলে এই যে ইলোথ্রিক্স যেটা সেটা হচ্ছে আংটি আকৃতির বা ফিতা আকৃতির, আংটি আকৃতির বা ফিতা আকৃতির যেটা সেটা হচ্ছে কি ইলোথ্রিক্স। তাহলে তোমার চুলে ফিতা বেঁধে দেবো আর আংটি পরিয়ে দেবো, তাহলে আংটি বা ফিতা আকৃতির এটা হচ্ছে কি, এটা তোমার ইলোথ্রিক্স, এটা ইলোথ্রিক্স। ওকে। তারপর দেখো এটা, এটা হচ্ছে ফিতোফোড়া, এটা হচ্ছে তোমার গোলাকার হবে, গোলাকার, গোলাকার। ওকে, গোলাকার হচ্ছে ফিতোফোড়া, ফিতোফোড়া। দেখো ফিতোফোড়া, ফোড়া, দেখো ফোড়া কিরকম হয় বলো তো? ফোড়া, ফোড়া কিরকম হয় আমাকে একটু বলো তো সবাই। ফোড়া কিরকম হয়? ফোড়া, ফোড়া কিরকম হয়? ফোড়া কি গোলাকার হয় না? ফোড়া কি গোলাকার না বলো তো? গোলাকার, সরি। ওকে, তাহলে ফোড়া হচ্ছে কি গোলাকার, তাহলে ফিতো ফোড়া, ফিতো ফোড়া, ফোড়া, ফোড়া গোলাকার, তাহলে এটা কি হবে? গোলাকার হবে। ফিতো ফোড়াটা গোলাকার হবে। ফিতো ফোড়া কিরকম হবে ভাইয়া? গোলাকার হবে। ওকে, তাহলে আমরা একটু সামারি করে নিই। প্রথমে হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তুমি মনে রাখবা যে উচ্চ শ্রেণীর যে সকল মানুষরা আছে তারা মোটামুটি সানগ্লাস বা চশমা ইউজ করে, যেটা হচ্ছে লেন্সের চশমা। কিরকম চশমা? লেন্সের চশমা। তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা, তারা লেন্সের মতো হয়, তাদের ক্লোরোপ্লাস্টটা পেয়ালা আকৃতির, পেয়ালা আকৃতির। তাহলে পেয়ালাতে করে চা খায় কে? শিহাব ভাইয়া, যে হচ্ছে চা খায় পেয়ালাতে করে, পেয়ালা আকৃতির ক্লামাইডোমোনাস। ওকে। সর্পিলাকারের এস যেটা হচ্ছে স্পাইরোকাইরা। জালিকাকার, জালিকাকার হচ্ছে ওডিওগোনিয়াম। তুমি সবগুলা পারলে, এটা তুমি না পারলেও পারবা, ঠিক আছে, এটা তুমি না পড়লেও পারবা। আচ্ছা, তারাকাকার, তারা হচ্ছে আকাশে জিগ জিগ করে, যেটা হচ্ছে জিগনেমা। তারপর হচ্ছে আংটি আকৃতির বা ফিতা আকৃতির, যে তোমার চুলে ফিতা আর হচ্ছে তোমার হাতে আংটি পরিয়ে দেবে। তোমার মানে কি ইলোথ্রিক্স, ইলোথ্রিক্স। ওকে। গোলাকার, গোলাকার, গোলাকার হচ্ছে ফিতো ফোড়া। ফোড়া কিরকম হয়? ফোড়া হচ্ছে গোলাকার হয়। ওকে, আমরা দেখলাম, আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে আমাদের বিখ্যাত সেই ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে আমাদের বিখ্যাত ক্লোরোপ্লাস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোরোপ্লাস্টের বাহিরে হচ্ছে একটা আবরণ আছে এবং ভিতরে একটা আবরণ আছে, অর্থাৎ আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্টটা হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। ওকে, দ্বিস্তরী, দ্বিস্তরী, অর্থাৎ এটার দুইটা স্তর থাকবে, ভিতরে একটা স্তর, বাইরে একটা স্তর। তারপর আছে কি, তারপর তোমার ভিতরে স্ট্রোমা আছে, যেটা জেলির মতো পদার্থ। আমি একটু আগে আমরা সংজ্ঞা যে সময় পড়েছিলাম সে সময় দেখলাম যে স্ট্রোমা এবং গানা সমৃদ্ধ। তো স্ট্রোমাটা দেখলাম যে এটা হচ্ছে তোমার স্ট্রোমা, ভিতরে যে জেলির মতো পদার্থ থাকে এটি হচ্ছে তোমার স্ট্রোমা, এটা হচ্ছে স্ট্রোমা। তারপর থাইলাকয়েডটা কি? দেখো, এই যে একটা অংশ, সিঙ্গেল, সিঙ্গেল যে অংশ, থলের মতো একটা অংশ, সিঙ্গেল থলের মতো এই যে একটা অংশ দেখতে পাচ্ছ, থলের মধ্যে যে একটা অংশ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমার থাইলাকয়েড, এটাই হচ্ছে থাইলাকয়েড। তো এই যে কতগুলা থাইলাকয়েড, দেখো অনেকগুলা থাইলাকয়েড একটার উপর একটা সজ্জিত হয়ে একটা গ্রানাম তৈরি করে, ঠিক আছে, একটা গ্রানাম তৈরি করে। তাহলে অনেকগুলা থাইলাকয়েড একটার উপর একটা সজ্জিত হয়ে কি তৈরি করে? একটা গ্রানাম তৈরি করে। তারপর একটা থাইলাকয়েডের সাথে আরেকটা গ্রানাম, একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম একটা ল্যামিলির সাহায্যে, নালীর সাহায্যে, ল্যামিলির সাহায্যে যুক্ত থাকে, যেটাকে বলি আমরা থাইলাকয়েড স্ট্রোমা ল্যামিনি বলি। অর্থাৎ স্ট্রোমার মধ্যে ল্যামিনি আছে, যে জন্য এটাকে আমরা স্ট্রোমা ল্যামিনি বলে থাকি। ওকে, নিচে আমরা চিত্রকে আরো সুন্দরভাবে পড়বো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আবরণী ঝিল্লি আমরা দেখে আসলাম যে আমাদের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেটা হচ্ছে দ্বিস্তরী আবরণী বিস্তৃত। এটাই দিছে দুই স্তর বিশিষ্ট আংশিক অর্ধবেদ্য। অর্ধবেদ্য মানে কি? সেটার মধ্যে দিয়ে কিছু পদার্থ ভিতরে প্রবেশ করতে পারবে, চাইলে কিছু পদার্থ
বাহিরেও প্রবেশ করতে পারবে। তাহলে এটা হচ্ছে আংশিক অর্ধবেদ্র মেমব্রেন দ্বারা তৈরি, যে মেমব্রেনটা হচ্ছে দ্বিস্তরী মেমব্রেন। তৃতীয় মেমব্রেন অর্থাৎ থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। আলোক নির্ভর বিক্রিয়া ঘটে কোথায়? থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর বিক্রিয়া, যেটা দ্বারা হচ্ছে খাবার তৈরি হয়। তো এই যে থাইলাকয়েড, আমি তো বললাম একটু আগে যে যেটা হচ্ছে থলের মতো অংশ থাকে সেটা হচ্ছে থাইলাকয়েড। এটাকে আবার তৃতীয় মেমব্রেনও বলা হয়। আমরা দেখলাম যে দুইটা মেমব্রেন, থাইলাকয়েডকে আবার তৃতীয় মেমব্রেনও বলা হয়। তো এটা হচ্ছে তোমার আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। বাট তোমরা অবশ্যই দুইটা মেমব্রেন জানবা, যে মেমব্রেন হচ্ছে কয়টা? দুইটা। ওকে, তাহলে তৃতীয় মেমব্রেন অর্থাৎ থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর বিক্রিয়া ঘটে দেখলাম। এবার স্ট্রোমা ও ম্যাট্রিক্স। স্ট্রোমা ও ম্যাট্রিক্স এর জিনিসটা কি? দেখো, ম্যাট্রিক্স মানেও মাতৃকা, অর্থাৎ ভিতরে যে জেলির মতো পদার্থ থাকবে সেটাই ম্যাট্রিক্স, সেটাই স্ট্রোমা। এই ম্যাট্রিক্সটা বলি হচ্ছে, আমরা দুইটাই বলতে পারো, যে ম্যাট্রিক্স যেটা সেটাই কি মাতৃকা। ওকে, যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানি সংগ্রাহী পানিগ্রাহী কলয়েড ধর্মী তরল পদার্থকে স্ট্রোমা বলা হয়। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে যেই জেলির মতো পদার্থ বা পানিধর্মী কলয়েড ধর্মী যে পদার্থগুলো অর্ধ তরল থাকবে, যেটা সম্পূর্ণ তরল না, সেটাই হচ্ছে আমাদের স্ট্রোমা। সেটি হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স বা মাতৃকা। আচ্ছা, এবার আছে কি রাইবোজোম রয়েছে। আমরা দেখলাম যে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া 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 আরেকটা হচ্ছে প্লাস্টিড। এই দুইটাতেই কিন্তু রাইবোজোম থাকে, দুইটাতেই রাইবোজোম থাকে, এবং এই রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির। রাইবোজোমটা হচ্ছে কি 70S প্রকৃতির, এবং দুইটাতে কিন্তু বৃত্তাকার ডিএনএ রয়েছে। বৃত্তাকার ডিএনএ রয়েছে। ওকে, তাহলে সূত্রের